নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বাবু কাঙালি পালা। তাহলে শুরু করি। গল্পের নাম বাবু কাঙালি পালা। ঘড়ির ছোট কাঁটা ডান কাতে হেলে যাওয়ার পর রীতিমতো ব্যস্ত হয়ে পড়লেন সুরেশবাবু। কী ব্যাপার, বেলা পেকে গেল, এখনও কোনো ব্যাটার পাত্তা নেই কেন? চঞ্চল চোখে আর একবার তাকালেন কবজিতে বাঁধা সোনালি কোয়ার্টজ ঘড়ির দিকে। 10 আঙুলে চমকে উঠল হিরে, পান্না, মুক্ত, চুনি, প্রবাল। গরদ পাঞ্জাবির বোতাম খুঁটলেন কচি বালকটির মতো। কি হলো, একজনেরও টিকি দেখা যাচ্ছে না যে বড়? যাবে যাবে। পাশ দিয়ে যেতে যেতে এক টুকরো ফিচেল হাসি ছুঁড়ে দিল অশোক। এক্ষুনি দেখবেন সব হড়হড় করে এসে যাবে। বেশি দেরি করলে ঝামেলা তোদেরই। সুরেশবাবু গলা চড়ালেন। 6টায় প্রসেশন বার করতে না পারলে গোটা পাড়া আর ঘোরাতে হবে না। হ্যাঁ, দেবে তরুণজ্যোতি লাস্ট ইয়ারের মতো আগে ভাগে রাস্তা আটকে। মুনলাইট ব্যান্ডও ঠিক 5:30টায় এসে যাবে বলে রাখলাম। ঘাবড়াচ্ছেন কেন সুরেশদা? আপনার গেস্টদের ঠিক টাইমলি খাইয়ে পাচার করে দেব। আসুক আগে বাবা সকল। আয়েগা 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 জি আনেওয়ালা। সুরেশবাবুর তবু ভাবনা কমল না। ডেকোরেটরের চেয়ারে খচমচ শব্দ তুলে নড়ে বসলেন। ব্রেজনেভ ভুরু নাকের মাথায় জড়ো। কী রে শ্যামল, তুই একবার উঠে দেখবি নাকি? শ্যামল উত্তর দিল না। উল্টোমুখো চেয়ারে বসে আয়েশ করে সিগারেট টেনে চলেছে। চোখ বুজে রিং ছেড়ে যাচ্ছে পরপর। কদিন টানা ধকলের পর এই তো সবে এখন একটু হাত পা ছড়ানোর সময়। এত বড় একটা পুজো তোলা কম কথা, তার উপর গত বছর থেকে উটকো টেনশনটাও এসে জুটেছে। তরুণজ্যোতি যে কোনো ছুতোয় পাড়া অ্যাটাক করতে পারে। ভাবতে ভাবতে মাথার ওপর বুক ভর্তি ধোঁয়া ছড়িয়ে দিল শ্যামল। জবাব দিচ্ছিস না যে? টাইমটা খেয়াল আছে? সুরেশবাবু ক্রমশ তপ্ত হয়ে উঠছেন। যত সব বাল খিল্লোর দল। অস্থির কি অকারণে হচ্ছেন? ডুবলে একা ডুববেন? কথার কি ছিরি, আপনার গেস্ট। অবশ্য সেদিক দিয়ে দেখতে গেলে গেস্ট তো শুধু তাঁরই। আজকের কাঙালি ভোজনের দায় দায়িত্ব পুরোটাই তাঁর। মালকড়িও তাঁরই পকেট থেকে গেছে। উপায়ই বা কী ছিল? মা কালীর স্বপ্নাদেশ বলে কথা। কাঁচা খেকো মা আমার, তাকে তিনি চটান কোন সাহসে? আদেশ পালনের জন্য নিজের হাতে কাঙালি ভোজনের বাজার করেছেন। মেনু খিচুড়ি, লাবড়া আর চাটনি। সকাল থেকে প্যান্ডেলের পেছনে কাঠকয়লার ধোঁয়ায় বসে চোখ মুছছেন। রান্নার তদারকি। এদিকে তেনাদেরই দর্শন নেই। আশ্চর্য। সুরেশবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পায়ে পায়ে বেরিয়ে এলেন প্যান্ডেল থেকে। প্যান্ডেল তো নয়, 40 ফুট রাস্তা জুড়ে বিশাল এক মন্দির। বাঁশ কাপড়ের ছদ্মবেশ পরা। পুজোয় এবার কিছু জাঁকজমক হয়েছে বটে। একে রজত জয়ন্তী, তার ওপর তিনি, তারও ওপর মায়ের স্বপ্নাদেশ। ছেলেগুলোর রুচিকেও বাহবা দিতে হয়। বাইরেটা যেন সত্যি দক্ষিণেশ্বরের সেই মন্দিরটি, আর ভেতরটা হুবহু নাচমহল। ছেলেরা বলছিল মান্ডু না পাণ্ডু কোন রাজবাড়ির নকল যেন। চারদিকে পেল্লাই সব ঝাড়লণ্ঠনের চোখ ঝলসানো সেট। একটুক্ষণ তাকিয়ে থাকলে নেশা ধরে যায়। না, তরুণজ্যোতি এবার কোনোভাবেই টক্কর দিতে পারেনি চিরসবুজের সঙ্গে। সুরেশবাবু গর্বিত চোখে কয়েক মুহূর্ত দেখলেন। পরিষ্কার দেখা যায় মা এবছর পুরোপুরি দিগম্বরী নন। ডাকের সাজে ঘনকৃষ্ণর রূপ বুঝি আরও ভয়ঙ্কর, আরও মধুর। মায়ের হাতের চকচকে খাঁড়াটির দিকে চোখ পড়তেই
সুরেশবাবুর শরীরে শিহরণ খেলে গেল। মা, মাগো, ব্রহ্মময়ী, মুখ ফেরাসনে মা। তোর আদেশ মতো সব অ্যারেঞ্জমেন্ট করেছি, সম্পূর্ণ নিজের খরচায়। তুই শুধু মা কথা রাখিস। ব্রিজ কনস্ট্রাকশনের অর্ডারটা, মাগো, ইনকাম ট্যাক্স ফাইলটা, এক্সপোর্ট লাইসেন্সের ঝামেলাটা। প্রবল আবেগে সুরেশবাবু সামনে দিয়ে হেঁটে যাওয়া ছেলেটাকে প্রায় খামচে ধরলেন। এই 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 তরুণ, তোরা ঠিক খবর দিয়েছিলি তো ওদের? আপনি মাইনি এমন দিল্লাগি করেন? তরুণ ঝাঁকুনি দিয়ে কাঁধ ছাড়িয়ে নিল। হেঁটে গিয়ে দিতে হয় না, এসব খবর ওদের কাছে ওয়্যারলেসে পৌঁছে যায়। আমাদের স্টেশনেরগুলোকে জানিয়েছিস? সুরেশবাবুর মুখে মাতৃ আজ্ঞা পালনের বিহ্বল ঘোর। হ্যাঁ বাবা হ্যাঁ, ওদেরই বলেছি 10 দিকে রটিয়ে দিতে। দেখুন না, ওরা এক্ষুনি লিড করে চলে এলো বলে। সুরেশবাবু আবেশে বিভোর হলেন। শহরতলির বুকের ওপর আপ ডাউন 2 লাইনকে পেটে বেঁধে মুখোমুখি শুয়ে 2টি লম্বা বাঁধানো প্ল্যাটফর্ম। পিঠের ওপর কিছু দূর অন্তর যাত্রীদের জন্য পাতা সিমেন্টের বেঞ্চ। তার পেছনে ঢালু জমি। সেই জমিতে সার অজস্র ঝুপড়ি, ছেঁড়া পলিথিন, ভাঙা চাটাই আর কাঠিকুটি দিয়ে বাঁধা কাকের বাসা অথবা মানুষের ঘরবাড়ি। গোটা চত্বর জুড়ে গড়াগড়ি খাচ্ছে কালোকুলো হাঁড়িকুড়ি, ময়লা ছেঁড়া কাপড় আর কাদামাখা ল্যাংটো বাচ্চা। কোথাও শাখা ছড়িয়ে পেচ্ছাপের ধারা চলে গেছে লাইনের দিকে। কাগজের টুকরো, শালপাতার ঠোঙা উঠছে আলতো হাওয়ায়। ডান দিকের একমাত্র নিঃসঙ্গ কৃষ্ণচূড়া গাছটিতে ঝুলছে 2টো ভেজা শাড়ি, কিছু ট্যানা। একটু দূরে প্ল্যাটফর্মের মাঝ বরাবর রুপোলি করগেটেড শেড, তারই নিচে বসে আছে ওরা। এ চত্বরের বাসিন্দা সব। শঙ্করী তার ভাঙা চিরুনি জোর জোর চালিয়ে উকুন ছাড়াচ্ছে মেয়ের মাথা থেকে। ছড়ানো পায়ের ওপর আলটপকা শুয়ে তার 6 মাসের ছেলে। উদাসীন চোখ আকাশে ফেলে ছেলেটা এক মনে কাঠের টুকরো চিবিয়ে চলেছে। একটু তফাতে আরও 2টি শিশু নিজেদের মধ্যে কাগজ ছেঁড়ার খেলায় মগ্ন। তাদের ঠিক পিছনে বেঞ্চিতে হেলান দিয়ে মাতু ছোট্ট একটা আয়নায় নিবিষ্ট মনে দেখছে নিজেকে। শুকনো খড়ের মতো চুলের গোছা ছড়িয়ে আছে পিঠে। রংজলা ছাপা শাড়িটি আলগা ছুঁয়ে আদুর শরীর। বর্ষার লাউডগার মতো স্তনের ফালি উঁকি মারছে সেই কাপড়ের ফাঁক দিয়ে। সেদিকে জুলজুল তাকিয়ে আচমকা এক কড়া ঢেকুর তোলে লতিফ মিয়া। মাতু ঘাড় ফেরায়। কি দেখিস? মাতুর চোখে প্রশ্রয়ের হাসি। লতিফ একটু কাছে এগোয়। মাতু ঠোঁট টেপে। সাহস পেয়ে ওর কোল ঘেঁষে শেষে শুয়েই পড়ে লতিফ। তোর বাটির খিচড়িটা ভালো করে ঢাকা দিয়ে রাখিস কিন্তু, পরে খাবো। সঙ্গে সঙ্গে ঝটকা মেরে লতিফকে সরিয়ে দেয় মাতু। ওরে আমার সাধের নাগর রে, ও খিচুড়ি যেন তোর, আমি বলে আর খেতে পারলুম নি তাই নিয়ে এলুম। ঝামটা শুনেও লতিফ রাগ করে না, উল্টে খ্যাক খ্যাক হাসে। মাতুর চোখে চোখ রেখে অশ্লীল ভঙ্গি করে একটা। তাই দেখে হেসে লুটিপুটি যায় কিশোরী সবিতা। মেয়েটার মা বাপ নেই, কোনো কালে ছিল কি না তাও আর মনে পড়ে না তার। সারাদিন রোদ জলে উড়ে বেড়ায়। লোকের দোরে ভিক্ষা চাইতে গেলে কেউ কেউ তাকে কাজ করতে বলেই শুধু, রাখে না। মেয়েটার যে গা ভর্তি প্যাঁচড়ার ঘা, নোংরা চুলে মোটা জট, সেই চুলে আঙুল ডুবিয়ে মেয়েটা হাসে, হাসতেই থাকে। ও লতিফ দাদা, চলো না, ওই উদিকের পুজোতেও আজ খিচড়ি দিচ্ছে, চলো গিয়ে নিয়ে আসি। লতিফ মাথা নাড়ে। লিকলিক হাতখানা রাখে মাতুর উরুতে। না, আর যাবুনি, বেশি খিচড়ি খেলে পেট ছাড়বে, পেট একবারে গজমজ করতেছে। মাইরি! লতিফের কথায় সায় দেয়
ধুলোতে গড়িয়ে থাকা ভজন। যেখানেই যাও শুধু খিচড়ি আর ল্যাবড়া, আর কিছু দিতে বাবুদের যেন হাত ওঠেনি কো। শঙ্করী মুখ ঘুরিয়ে টিপ্পনি ছোড়ে। আহা, নুলা দেখো মিনসে, বাবুরা তোমাকে খিচড়ি দেবে না তো কি আইসক্রিম কাটলেট দেবে? দেবে নাই বা কেন? হঠাৎ ওদের কথার মধ্যে ঝাপটে আসে খোঁড়া পেল্লাদ। এতক্ষণ চুপচাপ শুয়েছিল বেঞ্চির রোদে। ডাক সাইডে ভিখিরি, মেজাজ সর্বসময় তিরিক্ষি থাকে তার। ভিখিরির কোত্থেকে এত রাগ দাপট আসে কে জানে। সেই দাপটে সে এখন বিদ্রোহ মেশায়। এদিকে বলবে আমাদের খাইয়ে সব নারায়ণ সেবা করতেছে, পুণ্যি হবে বাবুদের। ওদিকে দেবার বেলা শুধু খিচড়ি আর লাবড়া, মুতে দি অমর নারায়ণ সেবার মুখে। সবিতা আবার হিহি হেসে ওঠে। ও দাদু, একটু আগে সেই খিচড়ি তুই কিন্তু গাল ভরে গিলে এসেছিস। ও দাদু, ওই শেষ, আর খাবুনি, আর যাবুনি ওসব ছেনালপনায়। খেতি দেবে তো ভালো কিছু দাও, নইলে ব্যাস। একটু আগে তরুণ জ্যোতির প্যান্ডেল থেকে পেট পুড়ে খেয়ে এসেছে সকলে। থালা বাটি ভরে নিয়েও এসেছে কিছু। ওদিকের বাবুরা আজ বেশ সকাল সকাল খাইয়ে দিয়েছে। ভরপেট মেজাজে তাই ঝটাপট প্রতিবাদ দানা বাঁধতে শুরু করে দেয় সকলের। প্রতিবাদ ক্রমে রাগ হয়ে যায়। ঠিক বলেছ, আমরা কেউ আর যাবনি। দেখে শুনে হাঁসকুটে সবিতাটাও আর হাসতে পারে না। অবাক চোখে তাকিয়ে থাকে খোঁড়া পেল্লাদের দিকে। আমরা না গেলে তাদেরও তো আর ভগবান পুণ্যি দেবে না, না দাদু? পুণ্যি জিনিসটা যে কেমন পেল্লাদও ঠিক জানে না। নিঃশব্দে নিজের শক্ত পেটে হাত বুলিয়ে যায় সে, বুলিয়েই চলে। আর তখনই কোথা থেকে আচমকা ফড়িংয়ের মতো উড়ে আসে কচি আর নেলো। কচির বাপ গায়ে থাকতেই মরেছিল। এক ফোঁটা ওই ছেলে কোলে শহরে চলে এসেছিল আমিনা, সেই মাতলার ওপার থেকে। বাবুদের বাড়ি বার কত কাজও করেছে, তবে তার বড় হাত টান বলে কেউ বেশি দিন রাখে না। তাছাড়া এখানে আসার পর শরীরেরও বিরাম বিশ্রাম নেই তার। বছর বাদে বছর ছেলে আসছে কোলে। 5-5টা কচি কাঁচা নিয়ে আমিনার ঘর যেন খরগোশের সংসার। নেলোটাই শুধু যা পেটের নয়, কচির পেছন পেছন কিভাবে একদিন এসে পড়েছিল। খরগোশের মা তাকেও ফেলে দেয়নি, ঠাঁই দিয়েছে পলিথিনের ঘরে। আমিনার সেই কচি নেলো দৌড়ে এসেই চিৎকার করতে থাকে। 8 ফাটা প্যান্ট কোমরে চেপে হ্যাঁ হ্যাঁ হাঁপায়। এই চলো চলো, সব বাবুরা আমাদের জন্য সব বসে আছে। মরণ! গোলাপি ধমকে ওঠে। বসে আছে তো আমাদের হয়েছে, অত চেল্লাসনি বাপ। বারে, বাবুরা যে বললে গে ডেকে নিয়ে আয়। বলুক। যাবি না তোরা? না, বাবুদেরকে বলে আয় অন্য কাঙালি ডাকুক, আমরা যাবুনি। কেন? কেন কি? যাবুনি। কচি নেলো ফ্যাল ফ্যাল তাকায়। এমন ধারা আজব কথা এই জীবনে প্রথম শুনছে। তবে শোনেই শুধু, বোঝে না, কিংবা বুঝতে চায়ও না। হাতের চেটোয় শিকনি মুছে পরস্পরকে গোপন ইশারায় কি বলে। নেলো ছুটে নিজেদের ঝুপড়ি থেকে বাসন আনতে যায়। তোর বাটি দুটো নিয়ে যাচ্ছি মাসি, খিচড়ি আনবো। এই রাখ বলছি। মা খরগোশ দপাদপ ছুটে আসে। এতক্ষণ চোখটি বুজে শুয়েছিল চুপচাপ। আমার বাটিতে মোটে হাত দিবিনি। অমন করতেছিস কেন? কচি নেলোর পক্ষ নেয়। চুপ কর। আমিনা দাবড়ায় ছেলেকে। অত নোলা কিসের? একটু আগেই তো গা গিলে এলি। তো কি আর খাবুনি? না, খাবিনি। বদ্রি ছেলে দুটোর ডানা ধরে টান মারে। আমরা কেউ আর বাবুদের নারায়ণ সেবায় যাবুনি। মন্ডা মেঠাই মাছ মাংস দিলি পর যাব, নইলে আর কোনো সারারে পুণ্যি করতে দিবুনি। এই আমাদের বিচার। ডাউন লাইনে একটা লোকাল ট্রেন এসে থেমেছে। মানুষ আর শব্দে সেকেন্ডের জন্য আনমনা হয়ে যায় প্ল্যাটফর্মখানা। কচি নেলো সেই সুযোগটুকু হাতছাড়া করে না।
পলকে বদ্রির হাত ছাড়িয়ে পালিয়ে যায়। কিশোরী হাসি মেখে মাথার ওপর শুয়ে আছে শরতের আকাশ। ঠিক শরতও নয়, শরৎ হেমন্তের মাঝামাঝি সময়। রোদের রং এ সময় কাঁচা সোনা। এ রোদে গা ডোবাতে ভালো লাগে, তবে দাঁড়ানোও যায় না বেশিক্ষণ। শরীর ঘামে ভেজে, চামড়া জ্বলে ওঠে। সুরেশবাবু সেই রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে চিরবিরিয়ে উঠলেন, পুঁতে ফেলবো সব কটাকে। এত বড় আসপন্দা, বলে কিনা মাছ মাংস না দিলে আসবে না। একটু তফাতে কোচিন এলো থমথমে মুখে দাঁড়িয়ে। পাড়ার 5টা মানুষ ভিড় করেছে তাদের ঘিরে। ভিখিরির বাচ্চা দুটোর কথা শুনে সকলেই হতবাক। এমন বিটকেলের কথা কে কবে শুনেছে? ভিখিরিরা খ্যাটন রিফিউজ করছে। হ্যাঁ, নীরেনবাবু মাথা নাড়ছেন ঘন ঘন। কি শুনছি ময়? এরপর কোন দিন শুনব মিনিস্টাররা গদি চায় না, পুলিশ ঘুষ চায় না, সরকারি কর্মচারী সব। এ তো ঘোর কলি মশাই। মন্টু কোচির কাঁধে ঠেলা মারে। তোদের এসব রোয়াবি কবে থেকে শুরু হলো রে? অশোক হুঙ্কার ছাড়ে, নিশ্চয়ই কেউ শিখিয়েছে। আমি পরিষ্কার ফাউল প্লের গন্ধ পাচ্ছি। কিরে, পালের গোদাটা কে বল দেখি? দেব এক থাপ্পড়। কোচি নেলো যুগলে কেঁদে ফেলে। অশোক অবিরাম জেরা করে চলে। শ্যামল বলে, ওভাবে হবে না, ল্যাম্পপোস্টে বাঁধ দুটোকে। কোচি নেলোর গলার নিংড়ে উৎকট কিছু শব্দ বার হয়। তরুণ বলে, বুঝে গেছি, এসব শালা তরুণ জ্যোতির প্ল্যান। আমাদের ডাউন দেবার জন্য ওদের 7 সকালে ডেকে খাইয়ে দিয়েছে। শ্যামল ধাক্কা মেরে ফেলে দেয় ছেলে দুটোকে। কুছ পরোয়া নেই, আমি যেখান থেকে পারি ভিখিরি ডেকে আনছি। আমাদের কাঙালি ভোজন আজ হবেই। এ শালা শুধু সুরেশদার নয়, এ আমাদের চিরসবুজের প্রেস্টিজের সওয়াল। বলতে বলতে ভিড় ঠেলে এগোয়। তাই দেখে সুরেশবাবু আচমকা ভেঙে পড়েন। অন্য জায়গা থেকে ভিখিরি আনলে আমার যে হবে না শ্যামল। মা আমাকে স্বপ্নে বারবার ওই স্টেশনেরগুলোকেই যে দেখিয়েছিলেন। আশ্চর্য, শ্যামল গজগজ করে। আপনাকে তো অন্য ভিখিরি ডাকতেই হতো সুরেশদা। আয়োজন করেছেন 100 জনের, অত আপনার স্টেশনে নেই। তা হোক, সুরেশবাবু শ্যামলের হাত চেপে ধরেন। যে উপায়ে হোক তুই ওদেরই ডেকে নিয়ে আয় ভাই। শুনছেন তো ওরা আসবে না। তবু তোরা যা। সুরেশবাবুর গলা ধরে আসে। ওদের গিয়ে বল, এখন তো মাছ মাংস হয়ে উঠবে না, তার বদলে সকলকে 2 টাকা করে ক্যাশ দেব। ছেলেরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে। কোচিন এলো তৎক্ষণাৎ ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগায়। দুরন্ত গতিতে পৌঁছে যায় স্টেশন চত্বরে। বিজ্ঞ পেহ্লাদ খুঁটিয়ে খুঁটিয়ে বৃত্তান্ত সব শোনে। তারপর অদ্ভুত রায় দেয়, 2 টাকায় হবে নি। বাবুদেরকে বল, কম করে 5টা করে টাকা দিতে হবে সকলকে, তবেই যাব। হ্যাঁ। এ পক্ষের দর কষাকষি শুনে ও পক্ষ রাগে ফাটে। তরুণ জ্যোতি নির্ঘাত কলকাঠি নাড়ছে পেছনে। হাত কাটা পল্টু বনবন চোখ ঘোরায়। আপনি শুধু একবার মুখের কথা খসান দাদা, হুকুম দিন, ভাসানের পর তরুণজ্যোতিকে দুর্মুষ করে দিই। সে দেখা যাবে ক্ষণ। সুরেশবাবু বড় কষ্টে সামলান নিজেকে। এমন অসহায় অবস্থায় আর কখনো পড়তে হয়নি তাঁকে। দশাসই মানুষটা ক্রমশ কেমন নির্জীব হয়ে পড়েন। মনে হয় তেমনভাবে দাবি করলে হয়তো 10 টাকাতেও রাজি হয়ে যেতেন। রাত গভীর। ভাসান টাসানের পালা নির্বিঘ্নে চুকে গেছে। সারাদিনের ক্লান্তি মেখে সুরেশবাবু অনেকক্ষণ শুয়ে পড়েছেন বিছানায়। বড়ই ধকল গেছে আজ শরীরের ওপর, মনের ওপর। তবু কেন যে ঘুম আসে না। ডানলোপিলোর গদিতে শুধুই এপাশ ওপাশ করতে থাকেন। অতগুলো টাকার পরেও করকরে 150 টাকা বেরিয়ে গেল। তা যাক, ব্রহ্মময়ীর যেমন ইচ্ছা। ভাবতে ভাবতে চোখ খোলেন, বোঝেন, আবার খোলেন। কান খাড়া করে কিসের যেন প্রতীক্ষা করেন।
পল্টুরা এত দেরি করছে কেন? আর কখন? কি গো, ঘুম আসছে না? চুড়ি ঝমঝমিয়ে গায়ের কাছে সরে এসেছেন স্ত্রী। সুরেশবাবু ফোঁস করে শ্বাস ফেলেন। এবার একটু ঘুমোবার চেষ্টা করো, যা হবার তা তো হয়েই গেছে। সুরেশবাবু ফোঁস ফোঁস শ্বাস ফেলেন। সত্যি হাড় হাবাতেগুলো কী বারটাই না বেড়েছে। এবার আসুক ভিক্ষে চাইতে, কুকুর লেলিয়ে দেব। সুরেশবাবু এবারও কোনো কথা বলেন না। তার হয়ে উত্তর দিয়ে দেয় বিকট একটা শব্দ একটু দূরে, মনে হয় ও পাড়া থেকে। প্রথমে একটা ফাটে, তারপর আর একটা, আরও আরও। মুহুর্মুহু শব্দে বোমা আছড়ে পড়তে শুরু করেছে বাইরে। সুরেশবাবুর স্ত্রী চমকে উঠে বসেন বিছানায়। ও পাড়ার সঙ্গে আবার লাগলো বোধ হয়। ওগো কী হবে? এতক্ষণে সুরেশবাবুকে ভারী শান্ত দেখায়। ধীরে সুস্থে নামেন বিছানা থেকে। স্ত্রী কানে হাত চাপা দিয়েছেন। নিশ্চয়ই এ তোমার পল্টুর কাজ। ছি ছি, আজকের দিনেও এমন মারদাঙ্গা! উফ! রাত্রি ফুঁড়ে বিকট উল্লাস দাপিয়ে বেড়াচ্ছে চারদিকে। সুরেশবাবু স্থির দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এরপর যে কি করণীয়, কি কি ভাবতে ভাবতেই ইথার তরঙ্গে ইচ্ছাময়ীর নির্দেশ এসে যায়। বড় আলো জ্বালিয়ে ঘর ছেড়ে চটপট প্যাসেজে আসেন। স্ত্রী আর্তনাদ করে ওঠেন প্রায়। কোথায় যাচ্ছ তুমি এখন? এই বাইরে বেরোচ্ছ নাকি? আহ, চুপ করো তো একটু। সুরেশবাবু নিচু গলায় ধমকান মহিলাকে। কোথায় আবার যাব? ফোন করতে যাচ্ছি। কাকে? ওসি উজবুকটাকে ডেকে লাভ নেই। ডিসিকে পাই কিনা দেখি। কেন? কেন আবার? এক্ষুনি ফোর্স পাঠাতে বলতে হবে। তাহলে তোমার ছেলেরাও সব ধরা পড়ে যাবে যে। গোলগাল ভালো মানুষ মহিলাটির গলা কেঁপে ওঠে। ওরা তোমার জন্য কত কী করে, তোমার পুজোতে এত খাটলো। পল্টু শ্যামল তোমাকে ভগবানের মতো। তুমি ঘুমোও তো গিয়ে, সব ব্যাপারে নাক গলাতে এসো না। সুরেশবাবু ড্রয়িং রুমের আলো জ্বালান। পেছন পেছন চলে আসেন স্ত্রীও। দরজা ধরে একদৃষ্টি দেখেন প্রতাপশালী স্বামীকে। দৃষ্টিতে বিস্ময়, দৃষ্টিতে আতঙ্ক। কী দেখছো হাঁ করে? বললাম তো শুয়ে পড়ো। সুরেশবাবু রিসিভার হাতে তুলে গাল ছড়িয়ে হাসেন। বড় শান্তির হাসি। সারাদিন পর এই প্রথম। কাল দুপুরে ওদের আমি ছাড়িয়ে আনবো, হলো তো? তাহলে ধরাচ্ছ কেন? ধরাচ্ছি কেন? সুরেশবাবু ঘর ফাটিয়ে হেসে ওঠেন। এই জন্যই বলে মেয়ে ছেলেদের 12 হাত কাপড়েও কাচা হয় না। হা হা হা। বলতে বলতে ডায়াল ঘোরান। ইজ্জত বাড়বে গো, ইজ্জত। যতটা খুইয়েছি ততটাই ফিরে পাবো। তরুণ জ্যোতির ছেলেগুলোও এবার থেকে পোষা কুকুর হয়ে যাবে, বুঝলে? সুরেশবাবুর স্ত্রী কিছুই বোঝে না। তবু কেন যে ঠোঁটের ফাঁকে হাসি ফুটে ওঠে তাঁর। শ্রদ্ধা গদগদ মুখে তাকিয়ে থাকেন সর্বশক্তিমান স্বামীটির দিকে। আমিনার ঝুপড়ির পেছনে গোটা একটা যুবতী শরীর ছুঁয়ে থেকেও বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে ভজন। হায় ভগবান, শঙ্করীটা বাবুদের মারপিটের মধ্যে পড়ে গেল না তো? মেয়ে ছেলেটা আজও গেছে ভাটিখানার দিকে, বারণ শোনেনি। প্রায় রাতে ওখান থেকে 2-5 টাকা রোজগার করে আনে। স্বামীকে স্বামী বলে মান্যই করতে চায় না। রাধা বাড়ার কাজটাও করে না আজকাল। ভজনকেই সামাল দিতে হয় সব কিছু। লোকের বাড়ির কাজেও লাগানো যায়নি শঙ্করীকে। 78-এর বন্যার পর এদিকে এসে ভজন 2-4 দিন কাজ টাজ খুঁজেছিল। পরে দেখল শঙ্করীর কথাই ঠিক। ভিক্ষেতে পয়সা বেশি, খাটলে অত হয় না। সব থেকে বেশি পয়সা আসে। ভজন ঢোক গিলল। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় শঙ্করী টেনে চুল বাঁধে। কোত্থেকে একখানা সিল্কের শাড়ি পেয়েছিল, রাত বাড়লে বাহার দিয়ে পরে নেয় সেখানা। চোখে কাজল টানে, কপালে টিপ।
তারপর টুকটুক চলে যায় ভাটিখানার দিকে। গরিব গুরব মেয়েগুলোর ইদানিং ওদিকেই বেশি টান। বিকেলে সদ্য ৫-৫টা টাকা হাতে থাকায় ভজনের মেজাজ দিব্যি ফুরফুরে ছিল। ফোকটের টাকায় কার না আনন্দ হয়। পেটে খিদে নেই, হাতে কাঁচা টাকা, এর বেশি আর কী বা চাই মানুষের। ভজন তাই সোহাগ করে বলেছিল, এখন দুদিন জিরিয়ে নে না, তোর বড় ধকল যায়। ৫-৫-১০টা টাকায় ২-৩ দিন তো চলে। আসলে ভজনের স্বাদ ছিল শঙ্করই অন্তত আজকের রাতটা কাছে থাকুক তার, বহুকাল পর। শঙ্করই পাত্তা দেয়নি, ঝামটা দিয়ে উঠেছিল। আমার টাকার দিকে মোটেও নজর দিবে না, ও টাকাতে ছিটের ব্লাউজ কিনবো আমি। ঝমাঝম শব্দ করে রাতের মালগাড়ি যাচ্ছে দুলে দুলে। সেই শব্দকে চুরমার করে ফেটে পড়ছে বাবুদের মারণ বোমা। ভজন সবে এলো আমিনার কাছ থেকে। কথায় কথায় সাঁঝের বেলা কী ঝগড়াটাই না করলো শঙ্করী। ভজন বুঝি বলেছিল, এই তো সেদিন ব্লাউজ কিনলি, আবার একটা কিসের? সে খোঁজে তোমার দরকার কি? শঙ্করী ফুঁসে উঠেছিল। দরকার আছে লেশ্চয়, তুই ব্লাউজ কিনলে আম্মাও ৫ টাকা দিয়ে ফুর্তি মারব, তোর থেকে সোঁদর মেয়ে ছেলের কাছে যাব। চটজলদি জবাব দিয়েছিল ভজনও। যা না তাইলে, ওই তো তোদের সুহাগী আমিনা কখন থেকে চট বগলে ঘুরতেছে, শিখে নে যা। যাবই তো। ভজন উঠে বসল সোজা হয়ে। আমিনা তখনও মাটিতে গড়াচ্ছে। কি হলো গো? বাবুদের জোর মারপিট নেগেছে রে। লাগুক, ও তো রোজ রাতের খেলা। আমিনা হাত বাড়িয়ে টানল ভজনকে। ভজন নিশ্চল। এদিকে আয়। আমিনার গলায় হিসহিসানি। ভজন মুখ ঢাকল দুহাতে। তোর ছাওয়াল কাঁদতেছে, থামাবিনি? কাঁদুক। সাপের মতো পিছলে আসছে আমিনা। পেট আজ ভরা আছে, বেশিক্ষণ কাঁদবেনি। তবে বোধহয় বোমা শুনে ভয় পায়। আহা, ও আওয়াজ ওরা নতুন শুনছে নাকি? তবু শেষ পর্যন্ত উঠেই দাঁড়ায় ভজন। লুঙ্গির খুঁট থেকে ৫ টাকা নোটখানা খুলে গোমরা মুখে বলে, ৩ টাকা ফেরত দে। আমিনা পলকে লাফিয়ে উঠেছে। পারলে বুঝি ছোবল মেরে শেষ করে দেয় মানুষটাকে। গলা কাঁপছে প্রেতিনীর মতো। বুঝছি, তুই এখন তোর ম্যাগে খুঁজতে যাবি, তা এতই যখন পিরিত আমার কাছে আসা কেন? ভজন চুপ। আমিনা শূন্যে উড়িয়ে দেয় সবুজ নোটখানা। আহারে, কি সুহাগের মরদ! যা ভাগ, ভাগ এখান থেকে। টেকার গরম আমিনাকে দেখাতে আসবি নি, বুঝলি? ভজন ঊর্ধ্বশ্বাসে ভাটিখানার দিকে ছোটে। বাতাস ক্রমশ শীতল হচ্ছে। মাথার ওপর একরাশ তারা পুজো প্যান্ডেলের আলোর মতো খেলা দেখিয়ে চলেছে একটানা। ফটাফট জ্বলছে, নিভছে। আকাশের চাঁদোয়ার নিচে শুয়ে সেই মুহূর্তে লতিফ মাতুকে বলে, তুই আমাদের নিকে করবি? মাতু বাতাসের মতো ঝিরঝির হাসে। লতিফ টেরও পায় না কথার ফাঁকে কখন তার খুঁট থেকে ৫ টাকার নোটটা খুলে নেয় মেয়েটা। সরে শোয়। লতিফ হাত বাড়ায়, কাছে আয়। মাতু কথা ঘোরাবার চেষ্টা করে। বাবুদের আবার দাঙ্গা নেগেছে গো। নেগেছে তো নেগেছে, তুই সরে যাস কেন? মাতু জোর করে ঠোঁটে হাসি ফোটায়। আঁচল পিঠে চেপে চিত হয়ে শোয়। পিঠের নিচের টাকাটা খচমচ করতে থাকে। লতিফ অন্ধকারে দাঁত ছড়ায়। তোরে নিয়ে আমি ঘর বাঁধব ঠিক। লতিফের হাত আলতো করে সরিয়ে দেয় মাতু। একটু সবুর করো, ছেলেটা কাঁদে, থামিয়ে আসি। চটপট আসবি। মাতু সাবধানে ওঠে। বোমার শব্দে ঘুম ভেঙে গেছে অনেকেরই। চারদিকে চাপা গুঞ্জন মানুষের। ঝুপড়িতে ঢোকার মুখে কি ভেবে মাতু থমকে দাঁড়ায়। নরম স্বরে বলে,
সকালে বেরোনোর আগে খিচড়ি খেয়ে যাস। লতিফ ততক্ষণে টের পেয়ে গেছে। প্রেম ভুলে হাত পা ছুঁড়তে শুরু করেছে সে। এই মাতু, এই হারামজাদি, দে বলছি, দিয়ে যা আমার টাকা। কিসের টাকা? জানিস না যেন ন্যাকা আমার নুঙ্গির খুঁটে ছিল। তারা আমি কি জানি? ফের মিছে কথা, চোর ছেনাল। লতিফের চিল চিৎকার আধার কাঁপিয়ে বেড়াচ্ছে। সবিতার তন্দ্রাটুকুন ভেঙে যায়। বেঞ্চিতে উঠে বসে ঘুম চোখে প্রথমটা সে কিছুই বুঝতে পারে না। জোরে চোখ ডলে, উকোন চুলকোয়। ঘোর কালো রাত ডুবে আছে আবছা কুয়াশায়। গোপন ভয়ের মতো বাতাসে হালকা বারুদের গন্ধ। ঝাঁকুনি দিয়ে মাথা তোলে, আকাশ নেই। মাথা জুড়ে করগেটের ছাদ। স্টেশনের বাতিগুলোকেও স্পষ্ট দেখতে পায় না সবিতা। ধোঁয়াশার আড়ালে সবই যেন অনেক দূরের। কান খাড়া করে সে শুধু উঁচু নিচু নানান শব্দ শোনে। কোনো শব্দেরই মানে খুঁজে পায় না। বেঞ্চির পাশে কচি নেলো, তাদের কথাও কানে আসে। কচি বলে, বাবুদের কেন মারপিট লেগেছে আমি জানি। নেলো বলে, আমিও জানি। কেন বল দেখি? ও পাড়ার বাবুরা আমাদের আজ আগে খেয়ে দিয়েছে, তার জন্যই আমরা এ পাড়ায় যেতে চাইনি, তাই। ধুস, ওই আংটি বাবুটাকে পুণ্যির জন্য আমাদের 5 টাকা করে দিতে হলো, তাই। কি করে জানলি? তারা তখন বলছিল, শুনিসনি? হি হি হি, পুণ্যির জন্য বাবুরা কত কি করে। হি হি হি। চুপ কর, বাবুদের ব্যাপার তুই কি বুঝিস রে? বুঝি, সব বুঝি। তবে বল দেখি, পুণ্যি কাকে বলে? কাকে আবার? এই যে বাবুরা ক্যাঙালি খাওয়ায়, টেকা দেয়, এসব হলো পুণ্যি। আর পাপ? পাপ? নেলো মাথা চুলকোয়। পারলি না তো? কি? ওই যে মাতু লতিফের টাকা চুরি করেছে, সেইটে হলো পাপ। কচি নেলো পাশাপাশি শুয়ে বকবক করেই চলেছে। বুঝি রাতভর পাপ পুণ্যের ঠিকানা খুঁজে চলবে। সবিতাকে হঠাৎ বড় শীতে ধরে। হাঁটু মুড়ে কোঁকড়ে মোকড়ে শোয়। তীব্র ডাকে চতুর্দিক তোলপাড় করে ঠিক তখনই দূরপাল্লার গাড়িটা স্টেশন মারিয়ে ছুটে চলে যায়। তীক্ষ্ণ হুইসেলে চাপা পড়ে যায় যাবতীয় আওয়াজ। বাবুদের বোমাবাজি, মাতু লতিফের ঝগড়া, কচি নেলোর জিজ্ঞাসা উত্তর, কুকুরের গোঙানি, মানুষের নিঃশ্বাস। সবিতার চোখে ঘুম নামতে থাকে। নতুন করে আবছা ঘুমে তলিয়ে যেতে যেতে বোকা মেয়েটা টেরও পায় না পৃথিবীর সমস্ত কথা আর শব্দগুলো কখন নিঃশব্দে তারই বুকে ঢুকে পড়েছে অকারণে। কার্তিকের কুয়াশার মতো রহস্যময়, ধূসর। আমিনার মতো রাত্রির নিঃশ্বাসও ধীরে ধীরে ভারী হয়ে আসে। এতক্ষণ শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বাবু কাঙালিপালা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।